This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ 2024 লোকসভা ভোটের পর থেকে বলা চলে যে স্বেচ্ছায় রাজনৈতিকভাবে নিজেকে গৃহবন্দী করে নিয়েছিলেন। অনেক নিয়মান ছিলেন দিলীপ ঘোষ, কিন্তু 2026 বিধানসভা ভোট যত এগিয়ে আসছে দিলীপ ঘোষ পুরনো ছন্দে ফিরছেন। গলা টিপে দেবো, ঘর থেকে বের করে মারবো, চৌরাস্তায় দাঁড় করিয়ে মারবো, এ যেন পুরনো দিলীপ ঘোষকেই আবার নতুন করে দেখা যাচ্ছে। দিলীপ ঘোষ চেনা ছন্দে। সেই দিলীপ ঘোষের বিরুদ্ধেই চক্রান্ত হয়েছিল বিজেপি দলের অভ্যন্তরে, এবং এই চক্রান্ত করেছিলেন শুভেন্দু অধিকারী। এরকমই বিস্ফোরক অভিযোগ উঠে এসছে, এবং সেই অভিযোগকে অস্বীকার করেননি দিলীপ ঘোষ। কার্যত কৌশলী অবস্থান নিয়ে দিলীপ ঘোষ সেই অভিযোগকেই যেন মান্যতা দিচ্ছেন। এইরকমই বিস্ফোরক একটি প্রতিবেদন এই মুহূর্তে উঠে এসছে হিন্দুস্তান টাইমস বাংলার একটি প্রতিবেদনে। সেদিকেই থাকবে আমাদের নজর। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। দিলীপ ঘোষ, যেই দিলীপ ঘোষ 2015 সালের আগে রাজনীতিতে, বঙ্গের রাজনীতিতে ছিলেন একেবারে অচেনা। আরএসএস এর সংগঠক দিলীপ ঘোষ যখন পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে প্রবেশ করে তখন তিনি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছিলেন। কিছুদিন পরে বিজেপি তাকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব দেন। আমরা দেখতে পাই যে দিলীপ ঘোষ বিজেপির পদ্মফুল প্রতীকে বিধানসভা ভোটে অবতীর্ণ হন, এবং খড়গপুরের মতো কঠিন সিট, যেই সিট থেকে 10 বার জ্ঞানপাল সোহন সিং কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন, অর্থাৎ চাচা, সেই চাচাকে তিনি পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীকালে আমরা দেখলাম বিজেপি তাকে লোকসভায় মেদিনীপুর সিট থেকে যখন লড়ার অনুমতি দেন, দলের বাধ্য সৈনিক মেদিনীপুর থেকে লড়েন, এবং মেদিনীপুর থেকে প্রায় 1 লাখ ভোটের কাছাকাছি মার্জিনে তিনি জয়ী হন, সাংসদ নির্বাচিত হন। সেই দিলীপ ঘোষ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির সংগঠনকে বিস্তার করেছেন। বলা চলে নিজের কাঁধে, নিজের একা দায়িত্ব নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির সংগঠনকে বিস্তার করেছিলেন। দিলীপ ঘোষের কাঁধে ভর করেই বিজেপি পশ্চিমবঙ্গে 18টি লোকসভা আসনে জয়লাভ করে, এবং দিলীপ ঘোষের চরম শত্রুও অস্বীকার করবে না যে 2021 সালে যে বিজেপি 77টি আসন পেয়েছে, এই 77টি আসনও পেত না যদি না দিলীপ ঘোষের অবদান থাকতো। সেই দিলীপ ঘোষকেই আমরা দেখলাম 2021 পরবর্তী সময়ে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, যদিও সেটি বিজেপির রুটিন মাফিক দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয় সভাপতির। এবং তৃণমূল থেকে পাল্টি খেয়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতর্কিতভাবে হারিয়ে বিজেপির বিরোধী দলনেতার আসনে বসেন, এবং তৎপরবর্তী সময়ে আমরা দেখেছি গোটা বিজেপির কন্ট্রোল শুভেন্দু অধিকারী নিজের হাতে নেওয়ার চেষ্টা করেছেন, এবং বেশিরভাগ সময় তিনি সমর্থ হয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বদের বুঝিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বরা শুভেন্দু অধিকারীর কথায় বিশ্বাস করে শুভেন্দু অধিকারীর উপর বেশ ভরসা করেছে। তারপর থেকে বিজেপিতে দিলীপ ঘোষের যে প্রভাব প্রতিপত্তি কিছুটা খর্ব হতে থাকে। 2024 লোকসভা ভোটের শুরুর সময় আমরা দেখতে পেলাম মেদিনীপুর দিলীপ ঘোষের চষা জমি, চষা মাঠ, যেই মাঠে ফসল ফলানো খুবই সহজ ছিল বিজেপির পক্ষে, দিলীপ ঘোষের পক্ষে। সেখানে দিলীপ ঘোষকে টিকিট না দিয়ে শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে টিকিট দেওয়া হয়, এবং তারপরে দিলীপ ঘোষকে সেখান থেকে সরিয়ে দুর্গাপুরে পাঠানো হয়। ফলাফল সবাই দেখতে পেয়েছিল, দুর্গাপুরে দিলীপ ঘোষ পরাজিত হন তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদের কাছে। মেদিনীপুর বিজেপির যেটা সিট, দিলীপ ঘোষের চষা জমি, সেখানে অগ্নিমিত্রা পাল তৃণমূল কংগ্রেসের জুন মালিয়ার কাছে পরাজিত হয়। অর্থাৎ মেদিনীপুরও গেল, আবার ওদিকে দুর্গাপুরও গেল, আমও গেল, ছালাও গেল। ঠিক এই যে দিলীপ ঘোষকে নিজের জেতা জায়গা থেকে সরিয়ে দুর্গাপুরে সরিয়ে দেওয়া, এটি যে বিরাট বড় চক্রান্ত, সেই চক্রান্তের কথা দিলীপ ঘোষ নিজে বলেছেন। দিলীপ ঘোষ নিজে বলেছিলেন যে আমাকে কাঠিবাজি করে সরানো হয়েছে, যদিও তিনি কখনোই মুখে শুভেন্দু অধিকারীর নাম নেননি।
প্রথমেই সেই সময়কার একটি খবরে নজর রাখা যাক। আনন্দবাজার.com বেরোনো খবর অনুযায়ী সেই সময় অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে যে খবর আনন্দবাজার.com বেরিয়েছিল, সেই খবর অনুযায়ী হারের কারণ কাঠিবাজি, পরবর্তী সিদ্ধান্ত নিতে তিনি তৈরি, দলকে বার্তা দিয়ে রাখলেন দিলীপ ঘোষ। সাধারণ পরাজয় নয়, বড় মাপের হার। বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রায় 1,38,000 ভোটের ব্যবধানে হারার পর আপাতত নিজেকে গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে তার দাবি, তাকে হারানোর চক্রান্ত দলেই হয়েছিল। দিলীপ বলেন, আমি হারিনি, বিজেপি হেরেছে। একই সঙ্গে তিনি বলেন, আমাকে যে কাঠি করে মেদিনীপুর থেকে সরানো হয়েছে সেটা তো সকলেই জানে। মাঝখান থেকে আমাকে হারাতে গিয়ে মেদিনীপুর আসনটাও হাতছাড়া হয়ে গেল। এই রকম বিস্ফোরক কথা তখন তিনি বলেছিলেন। এর পরে এই যে দিলীপ ঘোষের বক্তব্য, এরপরে দিলীপ ঘোষের অনুগামীরাও কিন্তু একই ধরনের কথা বলেছিলেন। কি বলেছিলেন দিলীপ ঘোষের অনুগামীরা? দিলীপ ঘোষের অনুগামীরা বলেছিলেন, বিরুদ্ধে চক্রান্ত হয়েছে বলে দাবি করলেও দিলীপ কারোর নাম নিতে চাননি। তবে তার অনুগামী বিজেপি নেতারা স্পষ্ট করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছেন। তাদেরই একজন বললেন, দিলীপ দাকে মেদিনীপুর থেকে সরানোর পিছনে কার হাত ছিল সকলেই জানে, নিজের পছন্দের প্রার্থী অর্থাৎ অগ্নিমিত্রা পাল। দিলীপ দা তৈরি করা মেদিনীপুরের যে সিট, সেই সিট অগ্নিমিত্রা পালের হাতে তুলে দিতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। মাঝখান থেকে আম গেল, ছাড়াও গেল, দিলীপ দার পরাজয় দলের বড় ক্ষতি করে দিল। অর্থাৎ সেই সময় দিলীপ ঘোষের যে সমস্ত অনুগামীরা, তারা সরাসরি শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছিলেন, বলেছিলেন যে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুরে যে পাঠানো হলো, তাতে করে আম গেল, ছলা গেল, দুর্গাপুর তো জিতলই না, অথচ মেদিনীপুর জেতা সিট, যেটা দিলীপ ঘোষের চষা জমি, সেই জমিও হাতছাড়া হলো এবং এর জন্য সম্পূর্ণ দায়ী শুভেন্দু অধিকারী, আর দলের যে ক্ষতি হলো তার দায়ও শুভেন্দু অধিকারী। ঠিক সেই ধরনেরই কথা এই মুহূর্তে, অর্থাৎ যখন গোটা রাজ্য রাজনীতি শুভেন্দু অধিকারী চ্যাংদলা মন্তব্য, দিলীপ ঘোষের গলা টিপে দেব, রাস্তায় দাঁড় করিয়ে মন্তব্যে উত্তাল, ঠিক সেই মুহূর্তে দিলীপ ঘোষ সেই যে মন্তব্য, সেই যে চক্রান্তের কথা, সেই চক্রান্তের কথাতেই হাওয়া দিয়েছেন, সেই চক্রান্তের কথাই নতুন করে উস্কে দিয়েছেন। কেন বলছি? তার আগে দুটো জিনিস বলে নেওয়া যাক। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা হয়ে তিনি বিজেপির সংগঠন বিস্তার কতটুকুনি করতে পেরেছেন জানা নেই, তবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে তিনি প্রবলভাবে নিয়ে এসেছেন। এই শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বলেছেন, বিজেপিতে সংখ্যালঘু মোর্চার দরকার নেই, হামারে সাথ হাম উনকে সাথ, আমি মুসলিমদের ভোট পাই না, আমি শুধুমাত্র হিন্দুদের বিধায়ক। একই সঙ্গে তিনি কিছুদিন আগে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের চ্যাংদলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে। এই ধরনের মন্তব্যে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন শুভেন্দু অধিকারীকে পাল্টা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। তিনি শুভেন্দু অধিকারীকে একেবারে সহ্য করতে পারছেন না। শুভেন্দু অধিকারীর এই কথাবার্তায় তিনি প্রচন্ড ক্ষিপ্ত। শুভেন্দু অধিকারীর সমালোচনা করতে গিয়ে এই হুমায়ুন কবির, যিনি একসময় দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন, সেই হুমায়ুন কবির দিলীপ ঘোষের প্রশংসা করছেন এবং হুমায়ুন কবির বলছেন, কাঠগড়ায় শুভেন্দু দিলীপ ঘোষের মনের কথা বলে দিলেন হুমায়ুন কবির। দিলীপ ঘোষের কোন মনের কথা হুমায়ুন কবির বললেন? হুমায়ুন কবির বললেন, এদিন হুমায়ুন বললেন, কে বড় নেতা কে ছোট নেতা তার আচরণে প্রমাণিত হয়। দিলীপ ঘোষ যে উল্লেখযোগ্য নেতা হয়ে উঠবেন এটা 2015 সালের আগে কেউই জানতো না, আমরা কেউ জানতাম না। হঠাৎ করে 2015 সালে ভারতীয় জনতা পার্টি ওনাকে সামনে আনলো, রাজ্য সভাপতি করলো। 2016 সালে তিনি নির্বাচনে দাঁড়িয়ে খড়গপুরের মতো জায়গায় জিতলেন। যখন সেখানে জিতলো, তারপর জনতা পার্টি সেখানে লোকসভা ভোটের টিকিট দিল 2019 সালে, সেবারও তিনি সেখানে জিতলেন। 3 বছরের মাথায় 2024 সালে তাকে জেতা আসন এই শুভেন্দুরা চক্রান্ত করে বিজেপি নেতৃত্বকে বলে পূর্ব বর্ধমানে পাঠিয়ে দিল। অর্থাৎ হুমায়ুন কবিরও সেই একই কথা বলছেন যে দিলীপ ঘোষ 2016 সালে বিজেপির প্রতীকে বিধানসভায় জিতলেন, 19 সালে মেদিনীপুরে জিতলেন লোকসভা ভোটে, কিন্তু এই জেতা সিট থেকে শুভেন্দু অধিকারী চক্রান্ত করে বিজেপির উচ্চ নেতৃত্বকে বলে তার জেতা সিট থেকে তাকে সরিয়ে দিল, পূর্ব বর্ধমানে পাঠিয়ে দিল। এর পরের অভিযোগ আরো ভয়ঙ্কর, যেই অভিযোগ হুমায়ুন কবির করছেন। হুমায়ুন কবির বলছেন, শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে খুব ভালোবাসে, এইভাবে 2016 সালে চক্রান্ত করে আমাকে তৃণমূলের টিকিট পেতে দেননি। অর্থাৎ হুমায়ুন কবির বলছেন যে এই একই জিনিস শুভেন্দু অধিকারী আমার সঙ্গে করেছিলেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী শুধুমাত্র চক্রান্ত করেই রাজনীতিতে টিকে থাকেন, এই ধরনের আক্রমণ, এই ধরনের কথা বললেন। কিন্তু দিলীপ ঘোষ কি বলছেন? এই ধরনের কথাবার্তা যা হুমায়ুন কবিরের মুখ থেকে শোনা গেল, তার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ কি বলছেন সেটি আরো গুরুত্বপূর্ণ। দিলীপ ঘোষ বলছেন, কৌশলী অবস্থান নিয়ে দিলীপ ঘোষ বলেন, এই ব্যাপারে আমার কি বলার থাকতে পারে, কেউ প্রশংসাও করতে পারে, কেউ নিন্দাও করতে পারে। হুমায়ুন কবির একসময় আমার হাত ধরে পার্টিতে এসেছিলেন, উনি ওনার ইচ্ছা মতো কিছু একটা বলেছেন, এ ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই। তবে এটা ঠিক
যে প্রত্যেক মানুষের নিজস্ব মতামত দেওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ দিলীপ ঘোষ ধরি মাছ নাচুই পানি গোছের অবস্থান নিয়েছেন, কৌশলী অবস্থান নিয়েছেন। হুমায়ুন কবির যে অভিযোগ করলেন, অভিযোগ করে বললেন যে শুভেন্দু অধিকারীর চক্রান্তের জন্যই দিলীপ ঘোষকে নিজের জেতা আসন থেকে সরিয়ে পূর্ব বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে দিলীপ ঘোষ 2024-এ হেরেছেন। একই সঙ্গে দিলীপ ঘোষের জেতা সিট মেদিনীপুরও বিজেপির হাতছাড়া হয়েছে। এই যে অভিযোগ হুমায়ুন কবিরের, সেই অভিযোগ কিন্তু দিলীপ ঘোষ অস্বীকার করলেন না, তিনি প্রশ্নটাকে কৌশল করে এড়িয়ে গেলেন। অর্থাৎ দিলীপ ঘোষ কিন্তু একবারের জন্য বললেন না হুমায়ুন কবির যে কথা বলছে সে কথা ভুল, শুভেন্দু অধিকারী কোন রকম চক্রান্ত করেনি। তার কারণ দিলীপ ঘোষ বিলক্ষণ জানেন, তার অনুগামীরা বিলক্ষণ জানেন, জেতা সিট মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। নিজের পছন্দের প্রার্থী অগ্নিমিত্রা পালকে সাংসদ করবার যে লোভ শুভেন্দুর মধ্যে ছিল, সেই লোভের জন্যই দিলীপ ঘোষকে নিজের মেদিনীপুর সিট বলিদান দিতে হয়েছে, নিজের সাংসদ পদ বলিদান দিতে হয়েছে। সেই জিনিস দিলীপ ঘোষ মনের মধ্যে জানেন এবং তার মনের কথাই আজ হুমায়ুন কবিরের গলায়। সেই কারণে দিলীপ ঘোষ হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই বক্তব্য অস্বীকার করছেন না। এবার দেখার যে আগামী নির্বাচনে শুভেন্দু অধিকারী যেভাবে বিজেপিকে কন্ট্রোল 2024-এর আগে করেছিল, 2026 বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী একইভাবে কন্ট্রোল করেন কিনা। আবার যদি দেখা যায় দিলীপ ঘোষদের মতো পুরনো নেতাদের হাতে কন্ট্রোল আসে, সেক্ষেত্রে দিলীপ ঘোষ কি শুভেন্দু অধিকারী যেইভাবে তার জেতা সিট থেকে তাকে সরিয়ে দিয়েছিল, দিলীপ ঘোষ কি সেই প্রতিশোধ এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নেবেন? শুভেন্দু অধিকারীকেও এমন সিটে দেবেন যেই সিট বিজেপির জন্য কঠিন? সেদিকে নজর রাখতে হবে আমাদের সবাইকে, নজর রাখবেন আপনারাও। দর্শক বন্ধুরা, আজকের পর্ব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।